এবং যারা একবার ক্ষমতায় আসে তারা আর নামতে চায় না। ওই 5 বছরকে বাড়িয়ে 10 বছর করে, 10 বছরকে 15 বছর করে, 15 বছরকে 20 বছর করার চেষ্টায় তাদের হঠাৎ পতন হয়। ভাগ করার কথা হচ্ছে 18 কোটি লোকের মধ্যে 17 কোটি একদিকে আর 1 কোটি একদিকে, এটা সার্বভৌমত্বের কথা হবে না। সার্বভৌমত্ব জিনিসটা একজনের হাত থেকে আরেকজনের হাতে তুলে দেওয়া যায় না। যেটা তুলে দেওয়া যায় সেটা হলো নির্দিষ্টকালীন শাসনের ভার। এই কথাটা যদি আমরা মনে রাখি, আমাদের মনে রাখতে হবে। কারণ আমার বন্ধু সারোয়ার তুষার কিছুক্ষণ আগে যে কথাটা আপনাদের বলছিলেন, আমাদের যেটা দরকার বাংলাদেশের মূল আইন, যেটা না হলে বাংলাদেশ গঠিত হয় না। ঘটনাটা ঘটে গেছে 1971 সনে। আমরা সংবিধান লিখে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলাম না। মুক্তিযুদ্ধ পরিচালনা করার পর সংবিধান লেখার দায়িত্ব বা ক্ষমতা আমাদের এসেছিল, সেটার আমরা অপব্যবহার করেছি। আমরা এমন একটা উদাহরণ দিই আপনাদেরকে সংবিধানের সম্পর্কে। আমাদের যে বর্তমান যে 72 সনের যে সংবিধান লিখিত হয়েছিল, যেটা এখন অজ্ঞান অবস্থায় আছে, এটার মূল সমস্যাটা যদি আপনারা লক্ষ্য করেন, একটা যে কোন স্কুলের ছাত্র এটা বুঝতে পারবে। এই সংবিধানের দুইটা ভাগ, একটা হচ্ছে জনগণের অধিকার, সেটা প্রস্তাবনা আকারে আছে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি আকারে আছে এবং মৌলিক অধিকার নামে আছে। 3 ভাগ আছে। সেই কথা আমি একটু পরে আসছি। সংবিধানের বাকি যে 3 বাদ দিলে আর কয় থাকে? আর 8 ভাগ। সেগুলির মধ্যে প্রথমে আছে আমলাতন্ত্রের শাসন, যেটার ভদ্র নাম দিয়েছে নির্বাহী বিভাগ। প্রধান আমলাকে প্রধানমন্ত্রী, প্রধান আমলাকে রাষ্ট্রপতি। এখন আমরা যে সমস্ত সংস্কার প্রস্তাব করছি তার মূল কথা হচ্ছে যে সংবিধানের গোড়াতেই আছে আমলাতন্ত্রের অপ্রতিহত ক্ষমতা। জনগণের নির্বাচিত প্রতিনিধি যারা আইন প্রণয়ন করবেন তাদের ক্ষমতা তারপরে দেওয়া হয়েছে। এটার নাম হচ্ছে সংসদ। এখানে জাতীয় সংসদ, এটাকে আমরা আইনসভা বলতে পারি। তৃতীয় ভাগ দিয়েছে বিচার বিভাগ। আর বাকিগুলির কথা না বললেও চলবে, এগুলি সংবিধানে না থাকলেও চলতো, এগুলি অন্য আইনেও হতে পারত। এখন আমরা নতুন যে সংস্কার প্রস্তাবের কথা বাজারে শুনতে পাচ্ছি, আপনাদের নিয়োজিত নির্বাচন কমিশন যে তর্কগুলো দিয়েছেন নির্বাচন পদ্ধতির সময়, কিন্তু সংবিধান সংস্কার কমিশন যেগুলি বলছেন আমি সেগুলির কথাই বলছি, যে বিচার বিভাগকে স্বাধীন করতে হবে। কিন্তু আপনাকে তো আগে আইনসভাকে কর্তৃত্ব দিতে হবে, তার অধীনে স্থাপন করতে হবে সরকার এবং শাসন বিভাগকে, আমলাতন্ত্রকে। এবং তার উপরে যদি আপনি বলেন একটা সার্বক্ষণিক সাংবিধানিক কাউন্সিল তৈরি করবেন, এগুলি কিন্তু মূল সমস্যাকে বুঝতে না পারার ক্ষমতা। আপনি বুঝতে পারছেন না, সেটাই ক্ষমতা আকারে প্রকাশ করছেন যে সার্বক্ষণিক একটা রাষ্ট্রের 3 বিভাগের লোক নিয়ে আমি একটা সাংবিধানিক কাউন্সিল করব, তারা সর্বক্ষণ রাষ্ট্রের মধ্যে সরকার না থাকলেও পাহারা দেবে। আমাকে আসল কথা বলতে, যে জনগণ সার্বভৌমত্বের অধিকারী বা মালিক, তারা যদি সর্বক্ষণ ক্ষমতায় থাকে, তাহলে তাদের প্রথম ভোটে যারা নির্বাচিত হবেন তারা হচ্ছেন আইনসভা। কেন? আমরা তো নানা দেশের সংবিধান পাঠ করেছি। পৃথিবীর প্রথম, বর্তমান যুগের কথা বলছি, 250-300 বছর আগে ব্রিটেনের বিরুদ্ধে বিদ্রোহ করে আমেরিকার যুক্তরাষ্ট্র স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেকে ঘোষণা করে। তারা কেন রিপাবলিক হয়েছে? রিপাবলিক মানে হচ্ছে যেখানে রাজাকে উৎখাত করে জনগণ নিজেরা নিজেদের সার্বভৌম ঘোষণা করে একসাথে একটা রাষ্ট্র তৈরি করেছে। আমেরিকার 13টা উপনিবেশ ছিল ব্রিটেনের, সবাই একত্রিত হয়ে বলল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। প্রথমে ছিল 13টা, এখন 50টা হয়েছে তাদের। তাদের নাম রিপাবলিক হলো কি জন্য? রিপাবলিক মানে আক্ষরিক করতে জনগণের মালিকানাধীন সম্পত্তি। রি মানে এখানে কিন্তু সম্পত্তি, মাল। আর পাবলিক মানে পাবলিকের মাল, তার মানে এখানে রাজা নাই, জনগণ সবাই মিলে রাজা। আপনারা অনেকে জানেন জর্জ ওয়াশিংটন আমেরিকার প্রধান সেনাপতি ছিলেন। ওদের মুক্তিযুদ্ধ চলেছিল 8 বছর, আমাদের মুক্তিযুদ্ধ 8.5 মাস। সেই যিনি প্রধান সেনাপতি তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল আপনার নামও জর্জ আর ইংল্যান্ডের রাজার নামও জর্জ, তো আপনাকে আমরা যদি এখানে রাজা করি আপনি কি বলেন? উনি বলেন আমি রাজা হব না। তখন তাকে বলা হলো, এটা বলে প্রিমুস ইন্টার পারেস, ল্যাটিন ভাষায় সমানদের মধ্যে 1 নম্বর, তিনি হলেন রাষ্ট্রপতি। আমি এই জন্য বলি এর মানে হলো সার্বভৌমের প্রতিনিধি হিসাবে তিনি প্রেসিডেন্ট হলেন, রাজা হলেন না। রাজাও আইনের অধীন। এইটা হচ্ছে রিপাবলিকের মূল কথা। দ্য কিং ইজ অ্যাবাভ দ্য ল, এটা হতে পারে না। রাষ্ট্রের মূল যে আইন তার অধীনে। এই জন্য আমাদের সবাইকে প্রজা বলা হয়। আমাদের অনেক বন্ধু প্রশ্ন করে থাকেন আমাদের এখানে তো রাজা নাই, আমাদের প্রজা বলা হয় কেন?
প্রজা মানে হচ্ছে সাবজেক্ট ইংরেজিতে, যে অধীনে থাকে। কিসের অধীনে? আইনের অধীনে। যদি আমরা আইনই প্রণয়ন না করি, আমরা সকলে মিলে একটি রাষ্ট্র করব, আমরা সকলে একসাথে থাকবো, এই আইন যদি আমি মানি তাহলে আমি এর সদস্য, আমি সদস্যপদ গ্রহণ করলাম। এই সদস্যত্বেই প্রজা কথাটা চালু হয়েছে। আপনি ইচ্ছে করলে এটা বদলাতে পারেন, এটা নিয়ে আমি আপত্তি করছি না, কিন্তু মর্মটা হলো রাষ্ট্র হচ্ছে সকলের, কিন্তু সরকার হচ্ছে জনগণ কর্তৃক নিয়োজিত, নির্দিষ্ট মেয়াদে। লক্ষ্য করেন, আর আমরা এমপি নির্বাচন করি কিভাবে? একটা এলাকায় আপনি ঢাকা 1, ঢাকা 2, ঢাকা 3, কুষ্টিয়া 1, কুষ্টিয়া 2, কুষ্টিয়া 3 এইভাবে করেন কেন? একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকার লোকেরা একজন প্রতিনিধি নির্বাচন করেন, এভাবে সারা দেশে এখন 300 হয়, তারা মিলে সংসদ গঠন করে। দুটো জিনিস দেখেন, সীমা দুইটা, একটা হল স্থানের সীমা, আপনি একটি এলাকার প্রতিনিধি, তাহলে এটা গোটা জাতির আইনকে করে আপনি প্রণয়ন করেন, যেহেতু অংশটা সমগ্রের ভিতরে পড়ে। আরেকটা কি সময়, আপনার মেয়াদ 5 বছর, তারপরে আপনাকে আবার মুখোমুখি হতে হয়, এবং যারা একবার ক্ষমতায় আসে তারা আর নামতে চায় না। ওই 5 বছরকে বাড়িয়ে 10 বছর করে, 10 বছরকে 15 বছর করে, 15 বছরকে 20 বছর করার চেষ্টায় তাদের হঠাৎ পতন হয়। মানে একটা নির্দিষ্ট সীমা আছে, একটা রাবারকে কতটুকু টানা যায়, টানার পর একসময় এটা ছিঁড়ে যায়। এই ধরনের ঘটনায় বাংলাদেশের ইতিহাসে ঘটেছে, পৃথিবীর বহু দেশেই ঘটেছে, আমি আর লম্বা করবো না। সার্বভৌমত্ব অবিভাজ্য এবং সার্বভৌমের মেয়াদ চিরকালীন।